নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। একজন খাঁটি ইংরেজ তনয়কে নিযুক্ত করা হয়েছে নবীন কুমারের গৃহশিক্ষক হিসেবে। একজন পণ্ডিত, সংস্কৃত ও বাংলা পড়ান। নবীন কুমারের গানের প্রতি অত্যধিক ঝোঁক দেখে একজন গায়কও আসেন তাকে গলা সাধানো রেওয়াজ করতে। গায়কটি বেশ পালোয়ান গোছের। তিনি তার ছাত্রকে কুস্তি ও গান দুটোই শেখান। তবে নবীন কুমারের কোনো শিক্ষকই বেশি দিন টেকেন না। ইংরেজ শিক্ষক কার্ক প্যাট্রিকও গঙ্গানয়নের কাছে তার ছাত্র বিষয়ে নালিশ জানিয়েছেন। নবীন কুমার সংস্কৃত ও বাংলা বেশ ভালোই শিক্ষা করছে, যদিও পণ্ডিতকে সে নাস্তানবুদ করে ছাড়ে। নবীন কুমারের বাল্যের দুরন্তপনা এখন কৈশোরে অবদ্ধপনায় এসে দাঁড়িয়েছে। সে কারো কোনো কথা শোনে না। বিম্ববতীর অতিরিক্ত প্রশ্রয়ের ফলে তাকে শাসন করার সাহস কারণ নেই। একমাত্র সে গঙ্গানয়নের কথা কিছুটা মানে। তার মুখে মুখে কথা বলে না, কিন্তু গঙ্গানয়নকে ইদানিং প্রায়ই মহল পরিদর্শনের ব্যাপারে মহস্বপ্নে থাকতে হয়। 12 বছর বয়সে নবীন কুমার এখন এক অনিন্দ্যকান্তি বালক। তার মুখমণ্ডলে প্রতিভার জ্যোতি, চক্ষু দুটি অত্যুজ্জ্বল। এ বালক যে অসাধারণ তা তার মুখের পানে একবার তাকালেই বোঝা যায়। কিন্তু এই বালকের মনের মধ্যে যে কতখানি নিষ্ঠুরতা আছে তা কল্পনা করাও দুষ্কর। গৃহের দাসদাসীদের সে মানুষ বলেই গণ্য করে না। সামান্য কর্তব্যচ্যুতি হলে সে তাদের অসম্ভব কটু ভাষায় গালিগালাজ করে। তার আহার বিহার সজ্জার পারিপাট্যের জন্য বিম্ববতী এখন 7 জন দাসদাসী নিযুক্ত করেছেন। নবীন কুমার এক জায়গায় বসে খেতে পারে না বলে একজন ভৃত্য খাদ্যের ভাণ্ড নিয়ে তার সঙ্গে সঙ্গে ঘুরবে। নবীন কুমার কখনো ছাদে কখনো বাগানে এক এক চামচ করে খাদ্য মুখে দেবে, এবং সে ইঙ্গিত করা মাত্রই ভৃত্যটি যদি খাদ্যের ভাণ্ড এগিয়ে দিতে মুহূর্ত মাত্র দেরি করে, অমনি নবীন কুমার লাথি মেরে সেই ভাণ্ড ফেলে দেবে। সারা বছর ধরে তাকে স্নান করানো হয় ঈষদুষ্ণ জলে। যদি কোনো একদিনও সেই জলের উত্তাপ সামান্য কম বা বেশি হয়, তখন নবীন কুমার সংশ্লিষ্ট ভৃত্যটিকে গরু গরু বলে গালি দিয়ে ওঠে। কখনো বা অতি ক্রোধ বশে সে বয়স্ক কোনো ভৃত্যকে চর মারতেও দ্বিধা করে না। বাড়ির বাইরে যেতে হলে সেকালে নবাব পুত্রদের মতো আরাম কেদারায় পা ছড়িয়ে বসে কোনো ভৃত্যের নাম ধরে ডাকে। তৎক্ষণাৎ সে ভৃত্যটি এসে তার পায়ে জুতো পরিয়ে দেয়। এরকম দৃশ্য গঙ্গানয়নের চোখে পড়েছে। গঙ্গানয়ন হিন্দু কলেজের আলোকপ্রাপ্ত ছাত্র। সে এসব পছন্দ করে না। মানুষের মধ্যে উচ্চ নীচ জাতের সংস্কার সে মানে না। ফরাসি বিপ্লবের পর সকল মানুষের সমান অধিকারের যে বার্তা পৃথিবীতে ছড়িয়েছিল, তার ঢেউ কিছুটা গঙ্গানয়নের মতো যুবকদেরও মনে এসে লেগেছে। তাছাড়া সে দার্শনিক রুশোর কিছু কিছু রচনাও পাঠ করেছে। অর্থনৈতিক নিবন্ধনে পৃথিবীতে অনেককে এখনো দাসত্ব বরণ করতে হয়, কিন্তু তাদের প্রতি মানবোচিত ব্যবহারের পক্ষপাতী গঙ্গানারায়ণ। সে একদিন নবীন কুমারকে বলেছিল এই কথা। নবীন কুমারকে সে আদর করে ছোটকু বলে ডাকে। সে বলেছিল, এ কি ছোটকু, তুই জুতোর ফিতেটুকুও বাঁধতে জানিস না? নবীন কুমার সগর্বে উত্তর দিয়েছিল, না। গঙ্গানয়ন বলেছিল, এ তো সবাই পারে, বহারু পর্যন্ত পারে, আর তুই পারিস না? নবীন কুমার বলেছিল, দাদা, বহারু কি সংস্কৃত শ্লোক আওড়াতে পারে? আমি পারি। বহারুর কাজ জুতোর ফিতে বেঁধে দেওয়া, আমার তো তা কাজ নয়। গঙ্গানয়ন বলেছিল, মানুষকে নিজের সব কাজ শিখতে হয়, আয় আমি তোকে জুতো পরা শিখিয়ে দিই। নবীন কুমার বলেছিল, জুতোয় হাত দিলে হাত নোংরা হয়, মা নিষেধ করেছে। এরপর আর গঙ্গানয়নের কিছু কথা বলা চলে না। বিম্ববতীর নিষেধের ওপর আর কোনো কথা চলে না। বিম্ববতী পুত্র স্নেহে অন্ধ। এমনিতে বিম্ববতী নিজে খুব দয়াবতী, কোমলাপ্রাণ নারী। তিনি নিজে কখনো দাসদাসীদের কষ্ট দেন না। কিন্তু নবীন কুমার যদি এমনকি কোনো ভৃত্যের মুন্ডু কাটার হুকুমও দেয়, বিম্ববতী বোধ হয় তাও মেনে নেবেন। গঙ্গানয়ন মায়ের সঙ্গে তর্ক করতে গিয়ে বহুবার নিরস্ত হয়েছে। নবীন কুমারের ব্যাপারে বিম্ববতী বধির। ছোট ভাইয়ের তত্ত্বাবধান বিষয়ে গঙ্গানয়ন ইদানিং প্রায় চিন্তা করে। বয়সে বালক হলেও নবীন কুমারের ভাবভঙ্গি ও কথাবার্তার ধরন অনেকটা বয়স্কদের মতো। এটা গঙ্গানয়নের মোটেই পছন্দ নয়। এত অল্প বয়সে এত বেশি প্রশ্রয়ের ফল কখনো শুভ হতে পারে না।
এতে উৎসন্নে যাবার পথ যখন তখন খুলে যেতে পারে। গঙ্গানয়নের মনে পড়ে তার বন্ধু মধুর কথা। পিতামাতার অতিরিক্ত আদরে মধু ধরাকে সরা জ্ঞান করত। শেষ পর্যন্ত সেই মধুই পিতামাতার মনে চরম আঘাত দিয়ে গেল। কোথায় সে হারিয়ে গেছে তার সংবাদ এখন কেউ রাখে না। তার দুঃখিনী জননী কেঁদে কেঁদে শেষ নিঃশ্বাস ফেললেন। আর তার পিতা আরেকটি পুত্র সন্তানের আশায় পরপর আবার বিবাহ করে চললেন। শেষ পর্যন্ত বিফল মনোরথ হয়ে তিনিও ধরাধাম ত্যাগ করেছেন। গঙ্গানারায়ণ যেন মধুর সঙ্গে তার ভাই নবীন কুমারের কিছু কিছু মিল খুঁজে পায়। নবীন যেন মধুরই মতন উদ্ধত আর জেদি। সে যখন তখন কবিতা বা ছড়া আবৃত্তি করে। অবশ্য মধু ছিল বাল্যকাল থেকে ফিরিঙ্গি ঘেঁষা। ইংরেজি ছাড়া আর কোনো ভাষা তার মুখে আসতো না সহজে। কিন্তু নবীন বেশি ভালোবাসে বাংলা ও সংস্কৃত। মাঝে মাঝে দু একটি দৃশ্য দেখে গঙ্গানয়ন বিস্মিত হয়েছে। দ্বিতলে একটি ছোট ছাদ নবীন কুমারের খেলার জন্য অতি প্রিয় স্থান। গঙ্গানয়ন দেখেছে প্রায় নবীন কুমার সেখানে তার সর্বক্ষণে খেলার সঙ্গী দুলাল নামে ছেলেটিকে নিয়ে বসে থাকে। নবীনের সামনে এক থালা ভর্তি সন্দেশ। সে মুখে মুখে এক একটি ছড়া বা সংস্কৃত শ্লোক বলে দুলালকে জিজ্ঞেস করে, তুই পারবি বলতে? আমি 2 বার বলছি, 3 বার বলছি, তুই যদি শুনে শুনে মুখস্থ বলতে পারিস তোকে সন্দেশ দেব। দুলাল চেষ্টা করে কিন্তু পারে না। তখন নবীন একটা একটা করে সন্দেশ ছুঁড়ে ছুঁড়ে কাকদের খাওয়ায়। সন্দেশের লোভে ছাদের আলসেতে অনেক কাক, চিল, পায়রা, শালিক এসে ভিড় জমায়। এমনকি বাড়ির পোষা বেড়াল মঞ্জুরিও গুটিসুটি মেরে বসে থাকে একপাশে। এক একবার দুলাল খানিকটা বলার চেষ্টা করে। তখন নবীন কুমার একটি সন্দেশ তুলে তার মুখের কাছে নিয়ে গিয়ে বলে, আরেকটু বল, আরেকটু বল, তাহলেই সন্দেশ পাবি। এই যে দেখ, দেখে দেখে বল। দুলাল এরপর একটা শব্দ ভুল করে ফেলে আর নবীন সন্দেশটা দিয়ে দেয় বিড়ালটাকে। এমনি করে সব সন্দেশ ফুরিয়ে যায়। সংস্কৃত শেখার এত আগ্রহ, তবু নবীন কুমারের জন্য সংস্কৃত পণ্ডিত প্রায় বদল করতে হয়। শিক্ষককে নবীন কুমার একেবারেই গুরু হিসাবে মান্য করে না। প্রায় দুষ্টুমি করে, পণ্ডিতের শিখা ধরে টানাটানি করে পর্যন্ত। এত বড় ধনী পরিবারের উত্তম দক্ষিণায় শিক্ষকতা করার জন্য কোনো কোনো গুরু প্রাণপণে টিকে থাকে কিছুদিন, তারপর অতি কষ্টে একদিন সম্মান রক্ষার্থে পলায়ন করে। একবার মহাল থেকে ফিরে এসে গঙ্গানয়ন শুনল যে নবীন কুমার নাকি একজন পণ্ডিতের টিকি কেটে নিয়েছে। বাড়ি ফেরা মাত্রই তার পত্নী ফিসফিস করে তাকে সম্পূর্ণ ঘটনাটা জানিয়ে দিল। প্রতি বৎসরই পৌষ সংক্রান্তিতে বিম্ববতী সাড়ম্বরে এক ব্রত করেন। তাতে প্রচুর ধুমধাম হয়। সে সময় বিম্ববতী ব্রাহ্মণদের স্বর্ণ, বস্ত্র ও তণ্ডুল দান করেন এবং প্রতি বৎসর একজন ব্রাহ্মণকে একটি গরুও দান করা হয়। এবছর যে ব্রাহ্মণকে একটি নধর গোবৎস দান করা হয়েছে, সেই ব্রাহ্মণটি জোড়াসাঁকোর সিংহবাড়ি থেকে বেরিয়ে কিছু দূরে কলুটোলায় এক কসাইয়ের কাছে গোবৎসটি বিক্রয় করে দেয়। দৈবাৎ সিংহবাড়ির 2 জন ভৃত্য সেটা ঘটনা দেখে ফেলে এবং দৌড়ে বাড়ি ফিরে এসে সবিস্তারে সেই কাহিনী বিম্ববতীর কাছে বর্ণনা করে। বিম্ববতীর কাছেই বসেছিল নবীন কুমার। সে অমনি ভৃত্যদের হুকুম দেয় সে ব্রাহ্মণকে ধরে আনতে। ভৃত্যরা চিরকালই ধরে আনতে বললে বেঁধে আনতে চায়। সে ব্রাহ্মণ পালাবার পথ পেল না। সন্ডামার্কা দাসদের হাতে ধরা পড়ে তার অবস্থা সঙ্গীন হলো। সে এসে প্রথমে নানা প্রকার মিথ্যা বলে মন ভেজাবার চেষ্টা করল বিম্ববতীর, কিন্তু ভৃত্যরা তুমুল কলরবে প্রতিবাদ জানালো তার কথার। তারা নিজের চোখে দেখে এসছে যে কলুটলার কসাই ইতিমধ্যে সে গোবৎসটিকে গোরবানি করে ফেলেছে। তবু বিম্ববতী দয়া পরবশ হয়ে ব্রাহ্মণকে নিষ্কৃতি দিতে চেয়েছিলেন, কিন্তু তখন নবীন কুমার পরিষ্কার কণ্ঠে দাবি জানায় যে ওই ব্রাহ্মণের টিকি কেটে দিতে হবে। ওই টিকি তার চায়, সে কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখবে। বিম্ববতী ক্ষীণ আপত্তি করলেন। ব্রাহ্মণের শিখা কর্তন করলে পাপ হয় সে কথা জানালেন, কিন্তু নবীন কুমার তা কিছুতেই মানবেন না। ব্রাহ্মণের কাছে গরু হচ্ছে গোমাতা। যে ব্রাহ্মণ গোমাতাকে কসাইয়ের কাছে বিক্রি করে দিতে পারে তার কোনো ব্রাহ্মণত্বের চিহ্ন রাখবার অধিকার নেই। 12 বর্ষীয় বালক গম্ভীর কণ্ঠে তার এই সিদ্ধান্ত ঘোষণা করার পরই কাঁদুনে গলায় মায়ের প্রতি আবদার করে বলল, মা, ওর টিকি আমি কাটবই, আমি কাটবই।
বিম্ববতী সন্ত্রস্ত হয়ে বললেন, আহা হা, কাঁদিস না, কাঁদিস না। প্রয়োজনে বিম্ববতীর ছেলের জন্য আকাশের চাঁদও পেরে দিতে পারেন। আর এক ব্রাহ্মণের শিখা তো অতি সামান্য বস্তু। তিনি আর আপত্তি করলেন না। কয়েকজন মিলে সেই ব্রাহ্মণকে জোর করে চেপে ধরে রইল। নবীন কুমার নিজে কাঁচি দিয়ে কচাত করে সেই ব্রাহ্মণের শিখা সমূলে নিপেট করে খলখল শব্দে হেসে উঠল। এই বৃত্তান্ত শুনে গঙ্গানয়ন রীতিমতন স্তম্ভিত হয়ে গেছিল। অশিক্ষিত বারাঙ্গর প্রিয় ব্রাহ্মণদের সম্পর্কে তার নিজেরও খুব একটা শ্রদ্ধা নেই। তবে ইদানিং সংস্কৃত সাহিত্যে রস গ্রহণ করতে শুরু করার পর সে যথার্থ সংস্কৃত পণ্ডিতদের ভক্তি করে। একজন গরিব ব্রাহ্মণকে গোবৎস দানের উপযোগিতাই বা কি? গাভীকেও দান করলে করে না, সকলেই দেয় মদ্দা বাছুর। সে বাছুর একদিন বলির বধ হয়ে উঠবে, তখন গরিব ব্রাহ্মণ তাকে নিয়ে কি করবে? ব্রাহ্মণ তার হাল চাষে নামবে না, শুধু শুধু এক বলির বদ্ধের আহার জোগাড় করবেই বা কোন উপায়ে? গঙ্গানয়ন শুনেছিল 20-22 বৎসর আগে ডিরোজিও শিষ্য ইয়ং বেঙ্গলের দল পথে ঘাটে ব্রাহ্মণদের শিখা কেটে নেবার জন্য তাড়া করত, কিন্তু তখন কেউ শেষ পর্যন্ত কোনো ব্রাহ্মণের শিখা কাটেনি। আর নবীন কুমার এত অল্প বয়সে এমন দুঃসাহস দেখালো, তাহলে যুবাবস্থায় বা পূর্ণ বয়সে সে আরও কত কি করবে? সে কোন পথে যাচ্ছে? গঙ্গানয়ন আরও অবাক হলো এই ভেবে যে বিদুশেখর এমন একটা কাণ্ড ঘটতে দিলেন। তার অজান্তে তো এ বাড়িতে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। দেব দ্বিজে বিদুশেখরের অসীম ভক্তি, তার চোখে তো আজ এক বিরাট অন্যায়। সেদিনই অপরাহ্নে নবীন কুমারের দেখা পেয়ে গঙ্গানয়ন প্রশ্ন করল, ছোটকু, তুই নাকি এক বামুনের টিকি কেটেছিস? নবীন কুমার হাস্য ঝলমল মুখে বলল, গঙ্গা দাদা, তুমি তো এখনো দেখোনি, আমি সকলকে ডেকে ডেকে দেখা, এসো আমার ঘরে এসো। নবীন কুমার গঙ্গানয়নের হাত ধরে টেনে নিয়ে গেল নিজের কক্ষে। সত্যি দেওয়ালে একটি কাচের ফ্রেমে বাঁধানো অবস্থায় সে একগুচ্ছ শিখা ঝুলিয়ে রাখা হয়েছে। গঙ্গানয়ন বলল, কি দস্যু ছেলে রে তুই, বামুনের টিকি কাটলি? তোর ভয় করলো না? নবীন কুমার বলল, গঙ্গা দাদা, তুমি থাকলে আরও মজা হতো। টিকি কাটার পর সে বামুনটা মাথায় হাত দিয়ে তিরিং তিরিং করে লাপাতে লাগলো, আর আমাদের এক বেটা হিন্দুস্তানি দারোয়ান চেঁচিয়ে বলল, হায় রাম, চৈতান চুটকি খো গয়া, হায় রাম। কথা বলতে বলতে নবীন কুমার একেবারে হেসে লুটোপুটি খেতে লাগলো। গঙ্গানয়নও ঠোঁটে স্মিত হাস্য এসে গেল, যদিও অন্তরে সে মৃদু অস্বস্তি বোধ করছে। তার ধারণা এই ধরনের কাজের ফলাফল সুদূর প্রসারী হয়। সে বলল, তুই যেমন পাগলামি করলি ছোটকু, এরপর যদি কোনো বামুন পণ্ডিত তোকে শিক্ষা দিতে না চায়, এবার তো তোর জন্য খুব নামকরা একজন পণ্ডিত ঠিক করা হয়েছে। নবীন কুমার বলল, আমি সেই পণ্ডিত মশাইকে বলেছি, আপনি যদি না আসেন তাহলে পাইক পাঠিয়েও আপনাকে ধরে এনে আপনার টিকি কুচ করে কেটে দেব। গঙ্গানয়ন বলল, কি সাংঘাতিক কথা! অত বড় পণ্ডিতকে তুই এমনি করে বললি? তিনি কি উত্তর করলেন? পণ্ডিত মশাই বললেন, তুমি উত্তম কাজই করেছো বাপু। আজকাল হাজারে হাজারে নকল বামুন গজিয়েছে, তাদের এমনতর শাস্তিই দরকার। দেখবি নিউজ পেপারে এবারে আমাদের বাড়ি সম্পর্কে নানা কথা বেরোবে। পেরুকগে, কোন নিউজ পেপার লিখবে? তুমি সেই নিউজ পেপারটা কিনে নিও। ওরে বাস রে! তুমি বসো গঙ্গা দাদা, তুমি তো ছিলে না কো, তাই তোমার জন্য আমি সব কথাগুলো লিখে রেখেছি। কোন কথাগুলো? সেদিন টিকি কাটার সময় যা হলো, তুমি বসো, আমি পড়ে শোনাই। নবীন কুমার তার বইপত্রের মধ্য থেকে কয়েকটি আলগা কাগজ বের করল, তাতে সুন্দর হস্তাক্ষরে বাংলায় অনেক কিছু লেখা। গঙ্গানয়ন দেখে মুগ্ধ হয়ে গেল। এমন মুক্তার মতন হস্তাক্ষর কদাচিৎ দেখা যায়। সে আরও চমৎকৃত হয়ে গেল যখন নবীন কুমার সেই রচনাটি পড়ে শোনালো। রচনার নাম ব্রাহ্মণ হইল চারাল, অতি জটিল শব্দ সমন্বিত বিশুদ্ধ বাংলা। গঙ্গানয়ন জিজ্ঞেস করল, এসব তুই নিজে লিখেছিস না পণ্ডিত মশাই তোকে বলে দিয়েছেন? নবীন কুমার বলল, আমি লিখেছি, আমি আরও কত কি লিখেছি। পণ্ডিত মশাই তো জানেনই না, শুধু দুলালকে শুনিয়েছি, আর এই তোমায় শোনালাম। এমন তো আর আমি লিখতে পারি না রে ছোটকু, বাংলা লিখতে গেলে আমার কলম ভেঙে যায়।
তুই তো অতি সুন্দর লিখেছিস, এই লেখা তো বিদ্যাসাগর মশাইকে দেখানো দরকার, তোর পণ্ডিত মশাইকে বলিস। গঙ্গা দাদা, আমি গানও বাঁধতে পারি, দুটো বাংলা গান বেঁধেছি, শুনবে? গঙ্গানয়নের বিস্মিত উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। নবীন কুমার সত্যিই দুটো বাংলা গান লিখেছে, যাতে ছন্দ মিল আছে রীতিমতন। গঙ্গানয়নের মনে হলে তাহলে কি তার ভাইও মধুর মতন একজন কবি হবে, পোয়েট অ্যান্ড অথার? কবিরা বাল্য থেকে এমন জেদি, খামখেয়ালি আর স্বতন্ত্র পরায়ণ হয়। নবীন কুমারের বাংলা রচনা শক্তি ও জ্ঞান দেখে গঙ্গানয়ন মুগ্ধ হলেও সে নিজে ইংরেজি শিক্ষায় শিক্ষিত। তার মনে হয় যে ইংরেজি শিক্ষা না পেলে নবীন কুমারের মনের প্রসারতা বাড়বে না। ইউরোপের সাহিত্য ও দর্শনের সঙ্গে কিছুটা পরিচয় না হলে আধুনিক পৃথিবীর অনেক কিছুই তার অজানা থাকবে। সেই জন্য গঙ্গানয়ন একজন ইংরেজ শিক্ষককে নিযুক্ত করল তার ছোট ভাইয়ের জন্য। এ ব্যাপারে বিধুশেখর প্রথমে একবার আপত্তি তুলেছিলেন। তার আপত্তি সরাসরি ইংরেজি শিক্ষা সম্পর্কে নয়। এখন সকলেই, এমনি ব্রাহ্মণ পণ্ডিতরাও ইংরেজি শিখছে। রাজভাষা শিক্ষা না করলে সমাজে স্থান পাওয়া যায় না। কিন্তু বিধুশেখর বললেন, বাড়িতে ম্লেচ্ছ ঢোকানো চলবে না। ইংরেজরা শুয়োর গরু খায়, বাড়ির মধ্যে প্রবেশ করেও জুতো খোলে না। কোনো হিন্দু গৃহে তারা প্রবেশ করলে সে বাড়ির পবিত্রতা নষ্ট হয়। এদিকে বিম্ববতী তার পুত্রকে বাড়ির বাইরে পাঠাবেন না পড়াশুনোর জন্য। নবীন কুমারকে যদি ইংরেজি শেখাতেই হয়, তবে কোনো হিন্দু ভদ্রলোককে নিযুক্ত করা হোক না। গঙ্গানয়ন রাতারাতি সিংহবাড়ির সংলগ্ন উদ্যানে একটি পাঠকক্ষ নির্মাণ করিয়ে ফেলল। গঙ্গানয়নের পিতা বেঁচে থাকতে এ বাড়ির বিবাহাদি উৎসবে অনেক সময় ইংরেজরা নিমন্ত্রিত হয়েছে। তখন তাদের বসানো হয়েছে ওই উদ্যানে শামিয়ানা খাটিয়ে। সুতরাং উদ্যানের পাঠকক্ষে ইংরেজ শিক্ষক এসে অনায়াসে নবীন কুমারকে পড়াতে পারবে। মিস্টার কার্কপ্যাট্রিক একজন মৃদু স্বভাবের মানুষ। অনেক ভাগ্যান্বেষী বেসরকারি ইংরেজের মতন সেও এদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করে লক্ষ্মী লাভ করতে, কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। সব কাজ সকলের জন্য নয়। কার্কপ্যাট্রিক অধিকাংশ সময় বই পড়ে কাটান। তার সঙ্গে কথা বলে গঙ্গানয়ন বুঝেছিল যে লোকটির জ্ঞানের কৌতূহল অসীম। এমন একজনই নবীন কুমারের উপযুক্ত শিক্ষক হতে পারে, যদি সে তার দুরন্তপনাকে কিছুটা বশ করতে পারে। কিন্তু কার্কপ্যাট্রিক প্রায়ই অভিযোগ জানাতে লাগলো গঙ্গানয়নের কাছে। একবার সে উড়িষ্যা সফরে গিয়েছিল, ফিরে এসে শুনল যে কার্কপ্যাট্রিক কাজ ছেড়ে চলে গেছে। নবীন কুমারকে প্রশ্ন করে কোনো সদুত্তর পাওয়া গেল না। সে বলল, ও সাহেব তো পাগল, বিড়বিড় করে আপন মনে বকে, ও আবার পড়াবে কি? শহরে ইংরেজ শিক্ষকের অভাব নেই, একজনের বদলে 10 গণ্ডা পাওয়া যায়। কিন্তু কার্কপ্যাট্রিককে গঙ্গানয়ন পছন্দ করেছিল। সে কেন কাজ ছেড়ে গেল সেটা জানা দরকার। সে ডেকে পাঠালো কার্কপ্যাট্রিককে। কার্কপ্যাট্রিক এলো এবং ঘণ্টাখানেক আলোচনা হলো তার সঙ্গে। সে মোটেই নবীন কুমারের উপর রাগ করে কাজ ছেড়ে যায়নি, বরং নবীন কুমার সম্পর্কে তার মনে অনেকখানি স্নেহ জন্মেছে। তার মতে নবীন কুমারের মতন এমন মেধাবী ছাত্র বিরল। অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি এই বালকের, এমন ছাত্রকে পড়িয়েও আনন্দ। কিন্তু এমন অদ্ভুত বালকও সে দেখেনি কখনো। এত অল্প বয়স হলেও এই বালকের মধ্যে যেন স্পষ্ট দুটি সত্তা আছে। এক একদিন সে পড়াশুনোয় অত্যন্ত আগ্রহী, প্রায় শ্রুতিধরের মতন। সে শিক্ষকের মুখ থেকে যা শুনে পরক্ষণে তা নিজে বলে দেয়। শিক্ষককে সে নানান প্রশ্ন করে বহু বিষয় খুঁটিয়ে জেনে নেয়। আবার অন্য এক একদিন সে পড়াশুনো সম্পর্কে বিন্দুমাত্র আকর্ষণ বোধ করেন না। শিক্ষকের সামনে ডিগবাজি খেয়ে নানা প্রকার কসরত দেখায় এবং ইচ্ছে করে সেসব দিনে সে একটাই ইংরেজি শব্দ উচ্চারণ না করে বাংলায় নানান কথা বলে আর হাসে। সেসব দিনে বালকটিকে উন্মাদ বলে ভ্রম হয় কার্কপ্যাট্রিকের। এই জন্যই দিশেহারা হয়ে সে বাড়িতে আসা বন্ধ করেছে। গঙ্গানারায়ণ অবিশ্বাস করল না। অতি শৈশব থেকে নবীন কুমারের আচরণে নানা রকম অস্বাভাবিক ব্যাপার দেখা গেছে, সে জানে। কিন্তু হয়তো বা এসব অস্বাভাবিকতায় প্রতিভার লক্ষণ। গঙ্গানয়ন সাহেবকে জিজ্ঞেস করলো, এর প্রতিবিধান কি? অন্য শিক্ষকদের সঙ্গেও নবীন কুমার এরকম ব্যবহার করে। কোন উপায়ে এ সুচারু শিক্ষার ব্যবস্থা করা যায়? সাহেবের মতো নবীন কুমারকে স্কুলে ভর্তি করে দেওয়া উচিত। অন্যান্য অনেক বালকের সঙ্গে মিশলে, খানিকটা বাধ্যতামূলক শৃঙ্খলার মধ্যে পড়লে এ স্বভাব শুধরে যেতে পারে। গঙ্গানারায়ণ তা জানে, কিন্তু তার মা কিছুতেই নবীনকে স্কুলে পাঠাতে চায় না।
নইলে তার কত স্বাদ ছিল তার মতো নবীনও হিন্দু কলেজে পড়বে। কয়েকদিন বাদে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ এসে গেল। নবীন কুমার নিজেই এসে বলল, গঙ্গা দাদা, আমি কলেজে যাব। আমার আর বাড়ির মাস্টারদের ভালো লাগে না। পথ দিয়ে দেখি ছেলেরা বই খাতা নিয়ে কলেজে যায়, আমিও ওরকম যাব, তুমি মাকে বলো। নবীন কুমার নিজে আবদার ধরলে তার কোনো কথাই নেই। বিম্ববতীর এতকালের আপত্তি একদিনে মুছে গেল। তিনি প্রথমে ক্ষীণভাবে একবার না বলতে নবীন কুমার সকালের খাওয়া বন্ধ করেছিল। অমনি বিম্ববতী গঙ্গানয়নকে ডেকে বলল, ও গঙ্গা, তুই ব্যবস্থা কর বাপু, ও যখন গো ধরেছে একবার, পুরুত মশাইকে বল একটা শুভ দিন দেখতে। হিন্দু কলেজের বহু পুরনো শিক্ষক এখনও গঙ্গানয়নকে চেনে। তার কয়েকজন বন্ধুও এখন ওখানে শিক্ষকতা করছে। সুতরাং ভাইকে ভর্তি করার জন্য তার কোনো বেগই পেতে হবে না। মফস্বল থেকে ফিরে গঙ্গানয়ন শুনেছে যে হিন্দু কলেজ নিয়ে কিছু গোলমাল চলছে শহরে। কিছু গোড়া লোক হিন্দু কলেজ থেকে বেরিয়ে এসে একটা পাল্টা নতুন কলেজ খুলেছে। তা হোক, গঙ্গানয়ন তার নিজের পুরনো কলেজেই ভর্তি করবে ভাইকে। সারা দেশে হিন্দু কলেজের মতন এমন বিখ্যাত প্রতিষ্ঠান আর আছে নাকি? ওস্তাগর ডেকে নবীন কুমারের জন্য ইংরেজি ফ্যাশনে পোশাক তৈরি করানো হয়েছে। একটা পৃথক জুড়ি গাড়ি ও দুজন ভৃত্যকে ঠিক করা হয়েছে। তারা প্রতিদিন নবীন কুমারকে কলেজে নিয়ে যাবে ও নিয়ে আসবে। ভর্তি হবার আগের দিন বিকেলে এলেন বিধুশেখর। সিঁড়ির মুখে গঙ্গানয়নের সঙ্গে দেখা। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, তোমরা নাকি নবীনকে হিন্দু কলেজে ভর্তি করছো? আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তাও মনে করনি? উত্তরের জন্য অপেক্ষা না করে তিনি ধীর পদে উঠে গেলেন দ্বিতলে। বিম্ববতীর কক্ষের সামনে দরজার কাছে দাঁড়িয়ে তিনি ওই একই বাক্য দুটি উচ্চারণ করলেন। তারপর ভেতরে ঢুকে দু পা এগিয়ে তিনি আবার বললেন, ওসব হবে না, নবীন কলেজে যাবে না, বাড়িতে যেমন পড়ছে পড়ুক। বিম্ববতী বললেন, খোকা যে কান্নাকাটি করছে, খুব বায়না ধরেছে। বিধুশেখর রুক্ষ স্বরে বললেন, কাঁদুক, দুদিনে আবার থেমে যাবে। হিন্দু কলেজ এখন নষ্টামির কলেজ, সেখানে বেশ্যার ছেলে পড়ে, সেখানে এ বাড়ির ছেলেকে পড়াতে পাঠাবে? এসব গঙ্গার বুদ্ধি। বংশমর্যাদা বোঝার ক্ষমতা তার নেই। বেশ্যার ছেলের পাশে বসবে সিংহী বাড়ির ছেলে। একটু থেমে বিম্ববতীর মুখের ওপর স্থির দৃষ্টি নিবদ্ধ করে বিধুশেখর আবার বললেন, খোকাকে মানুষ করার ভার কি শুধু একা তোমার? আমার মতামতের বুঝি কোনো মূল্য নেই? বিম্ববতীর সঙ্গে সঙ্গে কেঁপে উঠে দারুণ ভয়ার্থভাবে বললেন, না না, আপনি যা বলবেন তাই হবে। একটু পরে বিম্ববতীর ঘর থেকে ফেরার পথে বিধুশেখর আবার নিজেই গঙ্গানয়নকে ডেকে বললেন, নবীন কলেজে যাবে না। সে 13 বছরে পড়ল, আমি ঠিক করেছি এই বছরে তার বিয়ে দেব। পাত্রী আমার পছন্দ করা হয়ে গেছে। এবারও গঙ্গানয়নে কোনো উত্তর শোনার জন্য অপেক্ষা না করে বিধুশেখর চলে গেলেন বাইরে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই উপস্থিত হব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।